কবিতা ক্লাসের পক্ষ থেকে এই শীতের দুপুরে উষ্ণ অভিনন্দন। আমরা আজকে শুরু করছি একটি ছোট শ্রুতি নাটক। এটার নাম হচ্ছে পোয়েট্রি থেরাপি। বিষয় শারীরিক ও মানসিক সুস্থতার কবিতার ভূমিকা। রচনা রাজু কর্মকার, নির্দেশনা মুনমুন বসু। বিশেষ কৃতজ্ঞতা সর্বশ্রী রাজা দাস মহাশয়। হ্যালো হ্যালো, নমস্কার। কবিতার শারীরিক এবং মানসিক যে উপকারিতা রয়েছে সেটা আমরা কম বেশি সবাই জানি। সেই দিকগুলোকে ডায়লগ মানে কথোপকথনের আকারে তুলে ধরা হয়েছে। চেষ্টা করেছি এই লেখাটির মধ্য দিয়ে যে কবিতার কত ধরনের শারীরিক এবং মানসিক গুণ থাকতে পারে, একটা কবিতা পড়ে কতটা মানুষ সুস্থ থাকতে পারেন শারীরিক মানসিক দিক থেকে, সেটাই চেষ্টা করা হয়েছে। তো প্রথমেই এই যে দুঃসাহস দেখাচ্ছি রাজা স্যারের সামনেই, ক্ষমা ঘেন্না করে দেবেন যদি ভুল ত্রুটি থাকে, অবশ্যই থাকবে, একটু শুধরে দেবেন এবং কিছু মনে করবেন না। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুরু হচ্ছে নাটক, শ্রুতি নাটক পোয়েট্রি থেরাপি। কিন্তু আমাদের একটু মিউজিকের সমস্যা হয়ে যাচ্ছে, ব্লুটুথ এতদূর নিচ্ছে না, তো সেই কারণে মিউজিক ছাড়াই হচ্ছে। ঠিক আছে? হ্যালো। চরিত্র রূপায়ণে অভিমন্যু, ব্যর্থ প্রেমিক ও কবিতা প্রেমিক রাজু কর্মকার। সুচরিতা অভিধান একদা প্রেমিক সোমা হাজরা এবং কাবেরী অভিমন্যু ছাত্রী এবং জয়েন্ট ভিডিও রূপায়ণে অমৃতা গুহ ঠাকুরাকা। শুরু করছি আজকের শ্রুতি নাটক পোয়েট্রি থেরাপি। স্যার, বাড়িতে আছেন স্যার? সবগুলো দিয়ে রাখবেন, ঠিক আছে? স্যার, বাড়িতে আছেন স্যার? কে তুমি? তোমাকে তো ঠিক থাক থাক মা, প্রণাম টনাম তো এখন উঠেই গেছে। প্রায় 20-25 বছর আগে আপনার কাছে পড়তাম স্যার, তাই না চেনারই কথা। আমার নাম কাবেরী দাস। ও আচ্ছা আচ্ছা, তা চিনতে না পারায় কিছু মনে করো না, আসলে বয়স হচ্ছে তো। ইটস ওকে স্যার। স্যার বলছো বটে, কিন্তু স্যার আর হতে পারলাম কোথায় বলো? টিউশন করেই জীবন কাটলো। অবশ্য সে সময় চটকলে একটা চাকরি জুটেছিল বটে, কিন্তু কিন্তু সেটাও। তবে আমাদের কাছে আপনি প্রকৃত স্যার হয়েই থাকবেন স্যার। এটাই তো আমার প্রাপ্তি মা। এই এই দেখো দেখি, তোমাকে সেই থেকে দাঁড় করিয়ে রেখেছি। বসো বসো মা, বসো। তা কি করছো এখন বলো? আপনাদের আশীর্বাদে আমি জয়েন্ট ভিডিও হয়েছি স্যার। জলপাইগুড়িতে পোস্টিং, ওখানেই পরিবার নিয়ে থাকি। অবশ্য কলকাতাতেও আমাদের একটা ফ্ল্যাট আছে। বাহ বাবা, খুব ভালো, খুব ভালো মা। অনেকদিন ধরেই ভাবছিলাম আপনার সাথে দেখা করতে আসবো, কিন্তু সময় হয়ে উঠতো না। এখানে দাদা পরিবার নিয়ে থাকে, তবে বাবা মা মারা যাবার পর আর সেভাবে আসা হতো না। ও আচ্ছা, তবে তবে তুমি যে আমাকে মনে রেখেছো, সত্যি আমি ধন্য মা। এভাবে বলবেন না স্যার। প্রকৃত শিক্ষক ছাত্রছাত্রীদের মনের মণিকোঠায় চিরকাল বিরাজ করেন। আচ্ছা স্যার, আপনার বাড়িতে আর কেউ নেই? না, আমি একাই থাকি মা। ও ভুল বলা হলো, আমি আর আমার কবিতা থাকি। কবিতা? হ্যাঁ মা, কবিতা। কবিতা ছাড়া কেউ নেয় না আমার খোঁজ। কবিতার জন্যই আছি বেঁচে,
থাকবো বেঁচে রোজ। আপত্তি না থাকলে বলবেন স্যার, কেন এই সিদ্ধান্ত? তুমি তো আমার মেয়ের মতো, বলা যেতেই পারে। আসলে কস্মিন কালে সুচরিতা নামে কেউ একজন ছিল এই জীবনে। এই যে বাবু মশাই, ঝিলে ঢিল ছুটতে ছুটতে পুরো ঝিলটাই তো ভরাট করে ফেলবে দেখছি। কি আর করবো বলো, তুমি চাকরি করো, ব্যস্ত মানুষ, আমি বেকার, তাই ঘন্টার পর ঘন্টা তোমার জন্য অপেক্ষা করি। ও তাই নাকি? ইয়েস ম্যাডাম, ইয়েস। একটা কথা বলবো অভিদা? নিশ্চয়ই, বলো 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 প্রিয়তমা। আসলে বাড়িতে না আর অপেক্ষা করতে চাইছে না অভিদা। মানে? মানে অভিদা, কিভাবে কথাটা তোমাকে বলবো ঠিক বুঝতে পারছি না। আসলে তোমার চাকরিটা চলে যাবার পর আমার বাড়ি থেকে প্রচণ্ড অমত করছে তোমাকে বিয়ে করার ব্যাপারে। কারণ টিউশন তো কোনো জীবন নয়, বলো? ঠিকই তো বলেছেন সুচরিতা। এমনকি পরিবারের লোকজন একটা চাকরিওয়ালা ছেলের সাথে কথাবার্তাও বলছে। আচ্ছা অভিদা, তোমার এই চাকরিতে আমার যোগদানের কোনো সম্ভাবনা নেই? বলো না, নেই? কিংবা অন্য যে কোনো চাকরি ব্যবস্থা করতে পারবে না অভিদা? বলো না, পারবে না? চাকরি তো আমার হাতে নেই সুচরিতা। হ্যাঁ, পরিবর্তে পরিবর্তে একটা কাজ করতে পারি। কি কি বলো বলো, কি কি? এই অভিশপ্ত বেকার বাউন্ডুলে অপদার্থর অনিশ্চিত জীবন থেকে তোমাকে আমি মুক্তি দিতে পারি। অভিদা! যাও, আজ থেকে তুমি মুক্ত, মুক্ত না, বিহঙ্গ। না, 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 অভিদা, না। হায় রে ভালোবাসা! আচ্ছা স্যার, সবকিছু ভুলে নতুন করে ভাবেননি কেন? আমি আমি পারিনি না, আমি নিজের কাছেই নিজে হেরে গেছিলাম। তাই জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যখন মরতে প্রস্তুত হচ্ছিলাম, ঠিক তখন দৈবক্রমে এক বাল্য বন্ধু এসে আমাকে নতুন জীবনের পাঠ শিখিয়ে দিয়ে যায়। এই সেই নবজীবনের দিশারি। A Lover's Complaint written by William Shakespeare. হ্যাঁ মা, সেদিনই বুঝেছিলাম বই কখনো বেইমানি করে না, বরং বাঁচতে শেখায় নতুন করে, নতুন ভাবে। সেই থেকে কবিতাকে সাথী করেই বেঁচে আছি মা। আপনি কিন্তু ভুল করেছেন স্যার, সবকিছু ভুলে সংসার করতে পারতেন, কারণ তিনি তো নির্দ্বিধায় ঘর সংসার করছেন। আসলে মা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকবার বলেছে, কিন্তু কিন্তু আমি দ্বিতীয় কোনো মেয়েকে মন থেকে মেনে নিতে পারিনি মা। তাছাড়া ভালোই তো আছি, কবিতা সাগরে ডুব দিয়ে মর্মে মর্মে উপলব্ধি করেছি কবিতা মানুষকে অকৃত্রিম আনন্দ দেয়, দুঃখ যন্ত্রণা ভুলিয়ে পুনরুজ্জীবিত করে। এটা খুব সত্যি কথা স্যার। তাছাড়া আমাদের ছোটবেলাতে এত ইলেকট্রনিক মিডিয়াম তো ছিল না। তখন তো গল্প, কবিতা, উপন্যাস আর নানা খেলাধুলার মধ্যেই বিনোদন থাকতো। অবশ্যই, জানো, বর্তমানে গবেষণায় প্রমাণিত হয়েছে শারীরিক এবং মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার অসম্ভব জাদুকরী শক্তি আছে এই কবিতার মধ্যে। রিয়েলি স্যার? আজব ব্যাপার। হ্যাঁ গো মা, এই কয়েক বছর আগে জার্মানির একটা বিশ্ববিদ্যালয়ে কবিতা পড়ার প্রতিক্রিয়া নিয়ে গবেষণা হয়। তার ভিত্তিতে একটা প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে স্পষ্টই উল্লেখ করা হয়েছে কবিতা ঠিকঠাকভাবে শুনলে বা পড়লে মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্রে ভীষণ রকম ইতিবাচক প্রভাব পড়ে। আমিও মাস কয়েক আগে একটা নিউজ পেপারে পড়েছিলাম, বিখ্যাত সাহিত্য সমালোচক স্টিফেন বার্ট বলেছেন কবিতা আমাকে বেঁচে থাকতে সাহায্য করে। অতি সত্যি কথা বলে, আমি নিজেই তার উজ্জ্বল দৃষ্টান্ত। জানো, মেন্টাল ডিপ্রেশন মানে মানসিক হতাশা এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্থাৎ উদ্বেগ ব্যাধি, এই দুটিকে বর্তমান বিশ্বে
মানসিক রোগের মূল রূপ হিসাবে বিবেচনা করা হয়। ইজ ইট? এটা তো জানতাম না। হ্যাঁ মা, শুনলে আরো অবাক হবে। পৃথিবীতে 50 কোটি মানুষ এই রোগের শিকার। তাই সাধারণ ওষুধ বা পদ্ধতির পাশাপাশি রোগ সারাতে কবিতাকেও হাতিয়ার করার গবেষণা হয়েছে এবং এখনো যথারীতি হচ্ছে, যার নাম পোয়েট্রি থেরাপি। পোয়েট্রি থেরাপি? স্ট্রেঞ্জ, একেবারে নতুন একটা কনসেপ্ট শুনলাম স্যার। পোয়েট্রি থেরাপি। হ্যাঁ মা, আমি তো বলবো বর্তমানের কর্মব্যস্ত জীবনেও স্বাস্থ্য সচেতন মানুষদের প্রতিদিন অন্তত একটি করে কবিতা পড়া উচিত। তাতে মন মেজাজ ঠিক থাকবে, চনমনে শক্তি আসবে, শরীরে মনে। সমৃদ্ধ হলাম আপনার থেকে স্যার। বাট ডোন্ট মাইন্ড স্যার, বলছি ওনার সাথে আর কখনো আপনার দেখা হয়নি? হ্যাঁ মা, একবার দেখা হয়েছিল। আমি আপন মনে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা মায়াবী ডাক শুনতে পেলাম। বড় চেনা সে ডাক। অভিদা, ও অভিদা, অভিদা, এই যে মশাই, কখন থেকে ডাকছি, শুনতেই পাচ্ছ না যে? কে? সুচরিতা, তুমি? না, আসলে ঠিক খেয়াল করিনি। ইস, কি অবস্থা হয়েছে তোমার! মাথা ভর্তি রুক্ষ চুল, লম্বা দাড়ি, হাতে সিগারেট, মুখে মদের গন্ধ। ছি ছি, এভাবে নিজের ওপর এত অত্যাচার করছো কেন অভিদা? আসলে সুচরিতা, মরতেও তো হিম্মত লাগে, সাহস লাগে। আমার তো সেসব কিছুই নেই, তাই এখনো বেঁচে আছি সুচরিতা। প্লিজ অভিদা, প্লিজ। হয়তো পরিস্থিতি আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু এভাবে নিজেকে শেষ করে দিও না অভিদা, দিও না। তাহলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না অভিদা, নিজেকে ক্ষমা করতে পারবো না। চিন্তা নেই সুচরিতা, চিন্তা নেই। আরে অত সহজে না আমি মরছি না। আমি তোমাকে এই অবস্থায় মেনে নিতে পারছি না অভিদা। প্লিজ প্লিজ, তুমি অন্যত্র বিয়ে করে স্বাভাবিক জীবন যাপন করো। প্লিজ, তুমি বিয়ে করো। সেটা বোধহয় এই জীবনে আর সম্ভব হলো না সুচরিতা। কেন হবে না অভিদা? আমি যখন পেরেছি, তুমিও পারবে অভিদা। প্লিজ প্লিজ, তুমি বিয়ে করো অভিদা। ও আসছে, আমি চলি। শোনো, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে যা বললাম তাই করো অভিদা। আর এইসব ছাইপাস ছোবে না, কখনো ছোবে না। প্লিজ বলো, কখনো ছোবে না। আমি আসছি অভিদা, ভালো থেকো। আমি আসছি অভিদা, ঠিক আছে, ভালো থেকো। তবে তুমিও ভালো থেকো সুচরিতা। তুমিও কিছু বলার ভাষা নেই স্যার। সত্যি প্রকৃত ভালোবাসার মর্যাদা দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। স্যালিউট আপনাকে। নিজের খেয়াল রাখবেন স্যার। মাঝে অবশ্য হার্টের একটু সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু নিয়মিত কবিতা পাঠ করে এখন অনেকটাই ভালো আছি। বাহ, ভালো থাকুন স্যার, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা। কিন্তু আমি যে এবার উঠবো স্যার। সে কি খালি মুখে চলে যাবে? কাজের দিদিও এখনো এলো না। দাঁড়াও, আমি বরং একটু চা করে আনি। আজ নয় স্যার, অন্য দিন। অভিদা, কে আছো? অভিদা? তুমি? হ্যাঁ, আমি। সুচরিতা, কেমন আছো অভিদা? বেঁচে আছি। কাবেরী মা, এই হলো সুচরিতা।
নমস্কার, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ও আমার প্রাক্তন ছাত্রী কাবেরী, বহুদিন পর স্যারের সাথে দেখা করতে এসেছি। ও আচ্ছা, তা খুব ভালো করেছো। আপনার কথা বলুন, আমরা বরঞ্চ আসি। ঠিক আছে মা, ঠিক আছে, তবে সাবধানে যেও। এতদিন পরে হঠাৎ কি মনে করলি সুচরিতা? হয়তো আমি ক্ষমার অযোগ্য, তবু ক্ষমা চাইতে এলাম তোমার কাছে। আসলে অভিদা, কাউকে দুঃখ দিয়ে ভালো থাকা যায় না। আমিও ভালো নেই। আমার স্বামী কি বলছো? রতিকান্ত যখন পথ দুর্ঘটনায় মারা যায়, আমি তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। সে কি 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 বলছো তুমি সুচরিতা? তারপর 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 এক প্রকার লড়াই করে সন্তানকে বড় করেছি। ও এখন সে স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে বাইরে থাকে। কিন্তু আমি একাকিত্বকে জড়িয়ে ধরে আজও বেঁচে আছি অভিধা, আজও বেঁচে আছি। তবে আমি ভালো নেই অভিধা, ভালো নেই। জীবন থেমে থাকে না সুচরিতা, জীবন এগিয়ে যায়, তাকে এগিয়ে নিয়ে যেতে হয়। যদি নিজেকে একা ভাবো, হতাশা আর উদ্বেগে জর্জরিত হও, তবে কবিতা থেরাপিতে আস্থা রাখতে পারো, যা আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। কবিতা থেরাপি, সেটা আবার কি? দুঃখ, বিষাদ, হতাশাময় জীবনের অব্যর্থ ওষুধ এই কবিতা থেরাপি। বিয়ে সংসার না করে শুধুমাত্র কবিতাকে নিয়ে বেঁচে আছো তুমি? আসলে শপথ নিয়েছিলাম যে এই জীবনে শুধুই তুমি, নইলে অন্য কেউ নয়। তাই আজও আমি তোমার অপেক্ষায়। অভিদা, তুমি আমাকে এতটা ভালোবাসো, আর আমি ছি 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 ছি, ছি। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে অভিদা। আচ্ছা অভিদা, একাকিত্ব তোমাকে কুরে কুরে খায় না? বলো না, খায় না? খুব খায়, খুব খায়, প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়। কথা বলার কেউ নেই, সঙ্গ দেওয়ার কেউ নেই, প্রবল অসুস্থতাতে মাথায় হাত রাখারও কেউ নেই। অভিদা, একটা কথা বলবো অভিদা? বলো। তুমি একা, আমিও তো একা। আমরা এক হতে পারি না অভিদা? সুচরিতা, বলো না, পারি না? কি বলছো তুমি? তুমি সংসারী মানুষ, তোমার পুত্র পরিবার আছে, এই হয় না, এই হয় না সুচরিতা, এই হয় না। হয় হয় হয়, কেন হয় না অভিদা? জীবন ক্ষণস্থায়ী, সকলের অধিকার আছে নিজের মতো করে বাঁচার। আমি তোমাকে বিয়ে করতে চাই অভিদা। ভুল ভুল, এ ভুল সুচরিতা, এই অন্যায়। তাছাড়া তাছাড়া আমি যে তোমাকে কিছুই দিতে পারবো না সুচরিতা। ভুল নয়, ভুল নয়। এই বয়সে যেটা সব থেকে প্রয়োজন সেটা তো দিতে পারবে। ছায়া, সঙ্গ, সাহচর্য। চলো, জীবনের বাকি দিনগুলি পরস্পরের ছোঁয়ায় মধুময় করে তুলি। আমি আমার পরিবারকে ঠিক সামলে নিতে পারবো অভিদা। সুচরিতা, সুচরিতা, আমি কিন্তু খুব ভয় পাচ্ছি, পাছে। ভয়ের কোনো কারণ নেই অভিধা, কোনো কারণ নেই। আরে বাবা, আমার সাথে আমার সতীন মানে তোমার কবিতাও তো থাকবে তোমার জীবনে বাবু মশাই। তোমার কবিতাও তো থাকবে। বাহ, what an absolute happy ending. Sorry sir, sorry auntie,
আসলে আপনার মুখে কেমন আছো অভিধা কথাটা শুনে ভীষণ রকম আগ্রহ জাগলো আপনাদের কথাবার্তা শোনার। তাই ভারী দুষ্টু তো তুমি মেয়ে। অপরাধ ক্ষমা করবেন আন্টি এবং স্যার, প্লিজ। ঠিক আছে মা, ঠিক আছে, নো প্রবলেম। জীবন সায়নে এসে আপনারা ভালোবাসাকে জিতিয়ে দিয়ে পরস্পরের কাছে এসেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। ভগবান হয়তো এমনটাই চেয়েছিলেন। একটা আবদার আছে স্যার, আমি আগামী রবিবার পর্যন্ত কলকাতায় আছি। আচ্ছা। তার মধ্যে আমি সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনাদের 4 হাত এক করতে চাই। প্লিজ স্যার, এইটুকু সুযোগ দিন। পাগল মেয়ে কোথাকার। তুমি কি বলো সুচরিতা? হোক না, তোমার প্রাক্তন ছাত্রী আন্তরিকভাবে চাইছে যখন, তখন সেটাই হোক। উফ, ভীষণ খুশি হয়েছি আমি। দারুণ একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমি। থ্যাংক ইউ বোথ অফ ইউ, থ্যাংক ইউ বোথ অফ ইউ। পাগল কথাকার, পাগলি সত্যি একটা পাগল মেয়ে। মেয়ে।